আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য। আজকে আবারও সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা অর্থনীতি বিষয়ে কয়েকটি খুব ইন্টারেস্টিং কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করবো, আশা করছি ইনশাল্লাহ। তো আমরা ক্লাসে প্রথমে চলে যাই। ক্লাসে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মুদ্রানীতি বা আর্থিক নীতি বলতে আমরা কি বুঝি। তো এটা সম্পর্কে আমরা কম বেশি অর্থনীতির মানুষ যারা সবাই কম বেশি জানি, তাও আমরা একটু চেষ্টা করবো এটা নিয়ে একটু আলোচনা করার। পরবর্তীতে আমরা আলোচনা করব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই মুদ্রানীতির ভূমিকাটা কিরকম বা কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই মুদ্রানীতি কার্য পরিচালনা করা হয়। এবং তৃতীয়তে যেটি রয়েছে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই মুদ্রানীতি বা আর্থিক নীতির যে ব্যর্থতা বা অকার্যকরতা বা মানে যে সকল কারণে আমাদের মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বলে আশা করছি। তো আমরা প্রথমে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে মুদ্রানীতি বা আর্থিক নীতি বলতে আমরা কি বুঝি। মুদ্রানীতি বা আর্থিক নীতি বলতে আমরা সাধারণত এটাকে ইংলিশে মানিটারি পলিসি বলে থাকি। মুদ্রানীতি বা আর্থিক নীতি বলতে আমরা যেটা মূলত বলে থাকি যে অর্থের যোগান নিয়ন্ত্রণ করা, অর্থাৎ মানি সাপ্লাইটা কন্ট্রোল করার জন্য সরকার এবং হচ্ছে সরকার কর্তৃক সরকারের যে আর্থিক কর্তৃপক্ষ থাকে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তের মাধ্যমে বা যে নীতিমালা গ্রহণ করে সেটাকে আমরা মূলত মুদ্রানীতি বা আর্থিক নীতি বলে থাকি। এবং এই মুদ্রানীতি বা আর্থিক নীতির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অর্থ বাজারের অর্থের যোগানটাকে বা মানি সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করা। আর একটি অন্যতম কাজ এরা পরিচালনা করে থাকে এই আর্থিক নীতি বা মুদ্রানীতিতে, সেটি হচ্ছে আমাদের ঋণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ যেটা নীতি বা ঋণ ব্যবস্থাপনা নীতি যেটা বলা হয় যে ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম, এটি হচ্ছে মুদ্রানীতির একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা হচ্ছে মূলত মানি সাপ্লাইয়ের উপর জোর দিয়েই হচ্ছে আমরা এই মুদ্রানীতি বা হচ্ছে আর্থিক নীতিটা বেশি পরিচালিত হয় আমরা যেটুকু দেখতে পারি। এবং মুদ্রানীতির ক্ষেত্রে আমরা হচ্ছে তিন ধরনের মুদ্রানীতি বা আর্থিক নীতি পেয়ে থাকি। একটি রয়েছে এক্সপানশনারি মানিটারি পলিসি বা সম্প্রসারণমূলক মানিটারি পলিসি বা মুদ্রানীতি। সেটি হচ্ছে যে আমার মানি সাপ্লাই হচ্ছে বাড়ানোর জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, যার ফলে মানি সাপ্লাই বাড়ানোর ফলে জনগণের হাতে অর্থের বেশি যোগান আসে বা মানুষের ইনকাম লেভেলটা বেড়ে যায়, যার ফলে হয়তো বা আমাদের প্রোডাকশন লেভেল বেড়ে যায়। এই যে কার্যাবলীগুলো এগুলোকে আমরা বলি হচ্ছে এক্সপানশনারি মানিটারি পলিসি বা সম্প্রসারণমূলক মুদ্রানীতি। এরপরে যেটা রয়েছে হচ্ছে আমাদের কন্ট্রাকশনারি মানিটারি পলিসি বা সংকোচনমূলক মুদ্রানীতি, যেটাকে আমরা বলি। মূলত কন্ট্রাকশনারি মানিটারি পলিসির কাজ হচ্ছে আমাদের মানি সাপ্লাইটাকে হচ্ছে কমিয়ে ফেলা, অর্থাৎ অর্থবাজারে যে পরিমাণ মানি সাপ্লাই রয়েছে কোনো না কোনো ভাবে সেই মানি সাপ্লাইটা যেন আস্তে আস্তে কমে যায়, সেটাকে আমরা হচ্ছে বলি কন্ট্রাকশনারি মানিটারি পলিসি। এবং আরেকটি মানিটারি পলিসি রয়েছে সেটি হচ্ছে নিউট্রাল মানিটারি পলিসি, যেটাকে আমরা বলে থাকি যে নিরপেক্ষ মানিটারি পলিসি, অর্থাৎ বর্তমানে যে ধরনের মানিটারি পলিসি চলছে সেরকমই পলিসিটা যখন রান করা হয়, অর্থাৎ অর্থবাজারের যোগান নিয়ে যখন যোগান নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ বাড়ানো বা কমানোর কোনো প্রয়োজন হয় না, এরকম একটা অবস্থাকে আমরা হচ্ছে নিউট্রাল মানিটারি পলিসি বলে থাকি। তো আজকে এই ছিল আমাদের হচ্ছে মুদ্রানীতি এবং বিভিন্ন প্রকার মুদ্রানীতি সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। তো আমরা এরপরে যেটা চলে যাব সেটা হচ্ছে মুদ্রানীতি ও মুদ্রাস্ফীতি। আমাদের আজকে আলোচনার হচ্ছে মূল জায়গাটা বা আলোচ্য বিষয়টা আমরা আসলে মুদ্রানীতি বা এবং মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো মূলত ইনফ্লেশন বা আমাদের হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানি সাপ্লাই নিয়ে কাজ করা হয়। সরকারের অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের ব্যক্তিবর্গ এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিটা নিয়ে কাজ করে থাকে। তো এই ক্ষেত্রে যেটি বিশেষ করে গ্রহণ করা হয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেটি বিশেষ করে গ্রহণ করা হয় সেটা হচ্ছে কন্ট্রাকশনারি মানিটারি পলিসি বা যেটাকে আমরা বলি সংকোচনমূলক আর্থিক নীতি বা সংকোচনমূলক মুদ্রানীতি।
কন্ট্রাকশনারি মানিটারি পলিসিটা বিভিন্নভাবে কাজ করে, ওটা নিয়ে আমরা একটু বিস্তারিত একটু পরে বলছি। তো কন্ট্রাকশনারি মানিটারি পলিসি সম্পর্কে আরেকবার একটু বলে নিই। সেটি হচ্ছে আমাদের সাধারণত আমরা এই যে মুদ্রানীতির যে কথা বলছি, মুদ্রানীতিটা আমাদের অর্থবাজারের যোগান, চাহিদা এবং অর্থবাজারের যোগানের সাথে ভারসাম্য রেখে অর্থবাজার একটা স্থিতিশীল অবস্থায় বজায় রাখার জন্য মুদ্রানীতি কাজ করে থাকে। কিন্তু যখন হচ্ছে আমার হচ্ছে কোনো একটা কারণে যদি হচ্ছে আমার চাহিদা থাকা সত্ত্বেও যদি আমার যোগানটাকে কমিয়ে আনা হয়, তখন যে ধরনের মুদ্রানীতি গ্রহণ করা হচ্ছে সেটাকে আমরা মূলত বলছি যে কন্ট্রাকশনারি মানিটারি পলিসি। এবং কন্ট্রাকশনারি মানিটারি পলিসির মাধ্যমে বা ফলাফল যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের জনগণের ইনকাম লেভেলটা কমে যেতে পারে, আমাদের উৎপাদন কমে যেতে পারে। এটি হচ্ছে মূলত আমাদের কন্ট্রাকশনারি মানিটারি পলিসির প্রভাব। তো আমরা হচ্ছে বিস্তারিত আবার একটু বলার চেষ্টা করবো পরবর্তীতে। তো আরেকটি জিনিস আমরা বলি যে মুদ্রানীতিকে আমরা যখন গ্রাফিক্যালি ইন্টারপ্রিটেশন করব, সাধারণত আমরা এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই মডেল অর্থাৎ এডিএস মডেল অথবা আইএসএলএম মডেল দিয়েও আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি। কিন্তু আমরা আজকের লেকচারে আমরা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই নিয়ে মূলত মুদ্রানীতির যে কন্ট্রাকশনারি হোক বা অন্যান্য যেসব বিষয়গুলো আসবে আমরা সেটা এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবো। তো আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে যায় যে মুদ্রাস্ফীতি এবং হচ্ছে মুদ্রানীতির মধ্যে আমরা। তো মুদ্রাস্ফীতি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বলছি, বা ইনফ্লেশন বলতে আমরা কি বলছি? ইনফ্লেশন হচ্ছে এমন একটি অবস্থা যখন আমাদের দ্রব্য সামগ্রীর প্রাইস লেভেল, দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, সেরকম একটা সিচুয়েশনকে আমরা মুদ্রাস্ফীতি বলি। অর্থাৎ আমাদের দ্রব্য সামগ্রী, পণ্য সেবার দাম যখন ক্রমাগত বেড়ে যায়, সে ধরনের একটি অবস্থাকে আমরা মুদ্রাস্ফীতি বলি। তো এই সময়ে মুদ্রাস্ফীতি যখন অর্থনীতির মধ্যে বিরাজ করে, তখন হচ্ছে সরকার সাধারণত কন্ট্রাকশনারি বা হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে থাকে। তো সেটি কিভাবে কাজ করে আমরা 2-3টে পয়েন্ট নিয়ে একটু আলোচনা করবো। প্রথমে একটা পয়েন্ট হতে পারে, সেটি হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট অপারেশন যেটাকে আমরা বলি হচ্ছে খোলা বাজার নীতি। ওপেন মার্কেট অপারেশনে সরকার ঋণপত্র, সঞ্চয়পত্র এগুলো হচ্ছে বিক্রি করে থাকে। এবং যখন হচ্ছে এই ওপেন মার্কেট অপারেশন সরকার ভূমিকা রাখে, তখন সরকারের উদ্দেশ্য থাকে যে জনগণের কাছ থেকে অর্থাৎ ব্যক্তি বিশেষের কাছ থেকে অথবা বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নগদ অর্থ সরকার হচ্ছে রিজার্ভ আকারে বা হচ্ছে সরকার হচ্ছে নিজের কাছে নিয়ে নেবে। এবং যার ফলে যেটা হয় যে আমাদের অর্থবাজারের যে যোগান, দ্যাট মিন্স মানি সাপ্লাইটা আস্তে আস্তে কমে আসে। আমি আবার বলছি, ওপেন মার্কেট অপারেশনে সরকার হচ্ছে ঋণপত্র, সঞ্চয়পত্র হচ্ছে বিক্রি করে এবং এটার উদ্দেশ্য থাকে ব্যক্তি বিশেষ বা জনগণের কাছ থেকে এবং বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে সরকার নগদ অর্থ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে সংগ্রহ করা বা রিজার্ভ বৃদ্ধি করার একটা উদ্দেশ্য হতে পারে, এবং যার ফলে সরকার মানি সাপ্লাইটা হচ্ছে কমিয়ে আনে। তারপরে আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট আমরা এখানে উল্লেখ করতে চাই বিশেষভাবে, ইনক্রিজিং the bank rate। ইনক্রিজিং দ্য ব্যাংক রেট। ব্যাংক রেট আমরা জানি ব্যাংক রেট সম্পর্কে বা ব্যাংক হার যেটাকে আমরা বলে থাকি। ব্যাংক রেট হচ্ছে যখন ইনক্রিজ করা হয়, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক যখন হচ্ছে ব্যাংক রেটটা বাড়িয়ে দেয়, তখন বাণিজ্যিক ব্যাংকের সুদের হারটা বেড়ে যায়। এটা আমরা সবাই জানি। যদি বাণিজ্যিক ব্যাংকের যখন সুদের হার বেড়ে যাবে, তখন ঋণের দামও বেড়ে যাবে। এবং সরকার যেটা করবে, ঋণের মানে বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে যারা হচ্ছে কনজিউমার থাকে বা যারা ভোক্তা থাকে, তারা হচ্ছে এই ঋণ সুবিধা বা তাদের কাছে ঋণের চাহিদাটা আস্তে আস্তে কমে যাবে। আবার আমি বলছি যে যখন হচ্ছে আমার ব্যাংক রেটটা ইনক্রিজ করবে বা বৃদ্ধি পাবে, তখন হচ্ছে ঋণের দাম বেড়ে যাবে। আমরা বুঝতে পারছি যে ঋণের দাম বেড়ে গেলে তখন জনগণের হচ্ছে এই যে ক্রেডিট ডিমান্ড যেটা, সেটা আস্তে আস্তে কমে যাবে, যার ফলেও আমার দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানি সাপ্লাইটা কমানো সম্ভব। তারপরে আরেকটি রয়েছে খুব ইন্টারেস্টিং একটা টপিক, সেটি হচ্ছে ইনক্রিজিং the reserve ratio।
ইনক্রিজিং দ্য রিজার্ভ রেশিও, আমরা রিজার্ভ সাধারণত জানি যে কেন্দ্রীয় ব্যাংকে যে অর্থটি হচ্ছে জমা রাখা হয়, জমা থাকে, সেটাকে আমরা রিজার্ভ বলি। যদি রিজার্ভ রেশিও হচ্ছে বেড়ে যায় তখন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিমাণটা হচ্ছে কমে যাবে। এর ফলে বাণিজ্যিক ব্যাংকের যে লোন দেওয়ার মানে ক্রেডিট ফ্যাসিলিটি যেটা, সেটার পরিমাণও আস্তে আস্তে কমে যাবে, যার ফলে তারা হচ্ছে কম কম ঋণ সুবিধা জনগণকে দিতে পারবে। তো এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কয়েকটি পদ্ধতি। আমরা বললাম যে এইভাবে আমরা হচ্ছে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করতে পারি। আরো কিছু পদ্ধতি রয়েছে, কিন্তু আমরা এখানে এই তিনটি জিনিসকে বেশি গুরুত্ব দিচ্ছি, যে কারণ সাধারণত এই তিনটি জিনিসকে নিয়ে বেশি কাজ করা হয়। তো এরপর আমরা সরাসরি চলে যাব যে আমাদের হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন বা কিভাবে হচ্ছে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা হয় সেই দিকে। আমরা যেটি বললাম যে আমাদের এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, এই মুদ্রানীতি মনিটারি পলিসি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যখন গ্রহণ করা হয়, আমি একটু লিখছি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসি যখন গ্রহণ করা হয়, সাধারণত আমাদের ডিমান্ড লেভেলটা কমে যায়। এগ্রিগেট ডিমান্ড লেভেলটা হচ্ছে, অর্থাৎ জনগণের যে চাহিদাটা ছিল, পণ্য সামগ্রী ক্রয়ের প্রতি যে একটা আগ্রহ ছিল, সে আগ্রহটা জনগণের কমে যাবে। তখন যেটা হবে যে, কারণ আমাদের আয় স্তরটি যেহেতু কমে যাচ্ছে, যার ফলে আমাদের হচ্ছে ডিমান্ডটাও কমে যাবে, এবং ডিমান্ডটা কমে গেলে এগ্রিগেট ডিমান্ডটা যখন কমে যাবে, আমরা জানি যে এগ্রিগেট ডিমান্ড সমান্তরাল ভাবে প্যারালালি বাম দিকে শিফট করবে। তো আমরা হচ্ছে ছবির মাধ্যমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আবার বলছি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি গ্রহণ করার ফলে আমাদের এগ্রিগেট ডিমান্ড লেভেলটা কমে যাবে, এবং যখন কমে যাবে তখন আমার রেখাটি বাম দিকে স্থানান্তরিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি জিনিস বলে থাকি আমাদের অর্থনীতি বিষয়ে, যে খুব ইজি বা খুব সহজভাবে আমরা কিন্তু গ্রাফিক্যালি ইন্টারপ্রিটেশনের মাধ্যমে যে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে পারি। এবং শিক্ষার্থীদেরকে অবশ্যই বলবো যে তোমরা হচ্ছে যখনই কোনো থিওরি পড়বে বা যে কোনো হচ্ছে কনসেপচুয়াল মানে কোনো একটা বিষয় যখন পড়বে, সেটাকে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন বা গ্রাফিক ব্যাখ্যাগুলো, এগুলো হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে, কারণ এইগুলোর মাধ্যমে এবং এই গ্রাফগুলো কিন্তু খুবই বাস্তবসম্মত, এবং সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের অর্থনীতি বিষয় ছাড়াও আমাদের পারিপার্শ্বিক অবস্থা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি। তো আমরা হচ্ছে হরিজন্টাল এক্সিসে হচ্ছে দিস ইজ আওয়ার অরিজিন, মূলবিন্দু। হরিজন্টাল এক্সিসে সাধারণত ওয়াই দিই, আর ভার্টিক্যাল এক্সিসে যদি প্রাইস দিই, আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ AD1, ডাউনওয়ার্ড স্লোপে এগ্রিগেট সাপ্লাই কার্ভ AS1, আপওয়ার্ড স্লোপে। তারা পরস্পর E1 বিন্দুতে ছেদ করে। সেখানে হচ্ছে আমার ইনকাম লেভেল হচ্ছে Y1 এবং প্রাইস লেভেল হচ্ছে P1। যখন আমার হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি টেক করা হলো, তখন আমাদের ডিমান্ডটা কমে যায়, ডিমান্ড কমে যায়, যার ফলে এগ্রিগেট ডিমান্ড প্যারালালি সমান্তরাল ভাবে বাম দিকে স্থানান্তরিত হয়। এখানে কিন্তু আমরা আমাদের হচ্ছে সাপ্লাইয়ের কোনো কথা বলিনি। যখন বাম দিকে স্থানান্তরিত হবে, এখানে প্যারালালি স্থানান্তরিত হবে এবং সাপ্লাইটা ফিক্স থাকবে, যার ফলে নতুন ইকুইলিব্রিয়াম E2 বিন্দুতে আমার হচ্ছে আমরা পেয়ে থাকি। আমরা দেখছি যে গ্রাফটা যখন আমার ডিমান্ড কার্ভটা হচ্ছে বাম দিকে স্থানান্তরিত হচ্ছে, তখন হচ্ছে নতুন একটি ইকুইলিব্রিয়াম পাচ্ছি, যার ফলে আমাদের ইনকাম লেভেলটা Y1 থেকে Y2 লেভেলে কমে যাচ্ছে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের প্রাইস লেভেলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে প্রাইস লেভেল কমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা দেখছি আমাদের সামগ্রিক চাহিদা কমার কারণে আমাদের হচ্ছে দামি স্তরটি আস্তে আস্তে কমে যাবে। এভাবে করে কন্ট্রাকশনারি মনিটারি পলিসিতে আমার হচ্ছে মুদ্রাস্ফীতি বা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অ্যাপ্লাইয়ের মাধ্যমে অর্থনীতির মধ্যে মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। আমরা ছবির ব্যাখ্যাতে আরেকবার বলি, আমরা ভূমি অক্ষে হচ্ছে ইনকাম লেভেল বা টোটাল আউটপুট দিচ্ছি, লম্ব অক্ষে প্রাইস, আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপি, নিম্নগামী বাম থেকে ডানে, প্রথম এগ্রিগেট ডিমান্ড কার্ভ এবং এগ্রিগেট সাপ্লাই কার্ভ AS1,
তার ইন্টারসেক্ট করেছে U1 এ, যেখানে হচ্ছে ভারসাম্য তৈরি করেছে, সেখানে ইনকাম Y1 প্লাস P1। পরবর্তীতে আমার যখন ইনকামটা কমে যাচ্ছে, আমার যখন ডিমান্ড কমে যাচ্ছে, তখন ডিমান্ডটা বাম দিকে স্থানান্তরিত হওয়ার পরে আমার হচ্ছে ইনকাম লেভেলটাও কমে যাচ্ছে, এবং ইনকামটা কমার ফলে আমরা দেখছি যে আরেক দিকে আমার প্রাইস লেভেলটাও কমে যাচ্ছে। এইভাবে যদি আমার ডিমান্ড আস্তে আস্তে আরো কমে যায়, তাহলে প্রাইস লেভেল আরো কমে যাবে। এইভাবে করে আমার যে ঊর্ধ্বগতির যে একটা প্রাইসের একটা ছিল, সিচুয়েশন ছিল, বা যেটাকে আমি ইনফ্লেশন বলে থাকি, যে ইনফ্লেশন, অর্থনীতির মধ্যে যে ইনফ্লেশন ছিল, সেটি আস্তে আস্তে কন্ট্রোল করা সম্ভব। আশা করি তোমাদের বুঝতে তেমন কোনো অসুবিধা হয়নি। আমরা চেষ্টা করি যতটা সহজভাবে তোমাদের বোঝানো যায়। একটু বইয়ের সাথে তোমাদের থাকতে হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে শুধুটাই বোঝার ব্যাপার, এখানে মুখস্থ করার আসলে তেমন কিছু নেই। এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি যে এই যে আমরা বললাম যে আমাদের মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির মাধ্যমে, বাট সবসময় কি এটা পসিবল বা ইফেক্টিভনেস আমরা যদি বলি যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা অলওয়েজ ইফেক্টিভল কিনা বা ইফিশিয়েন্ট লেভেলে থাকে কিনা, আসলে হচ্ছে এটা তো একটা বাস্তবতা যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি যে সবসময় টেক করলে যে আমার হচ্ছে মুদ্রাস্ফীতি কন্ট্রোল হবে তাও না। বিভিন্ন সিচুয়েশনে আমার এই মনিটারি পলিসিটাও হচ্ছে ফেল করতে পারে। তো আমরা এখন সেই জায়গাটা দেখব যে আমার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি কখন ব্যর্থ হয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি কখন ব্যর্থ হয়। আমরা ছোট্ট একটি শুধু গ্রাফের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করবো। আশা করি তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। আবার আমরা আগের মতন ছবির মধ্যে চলে যাই। আমরা হরিজন্টাল এক্সিস বা ভূমি অক্ষে দিচ্ছি ইনকাম, লম্ব অক্ষে দিচ্ছি প্রাইস। যদি কোনো কারণে আমার এগ্রিগেট সাপ্লাই লেভেলটা হরিজন্টাল হয়, আবার বলছি, আমার যদি এগ্রিগেট সাপ্লাই লেভেলটা হরিজন্টাল হয়, আমার সাপ্লাই লেভেলটা হরিজন্টাল কখন হয়? এখানে দেখো এগ্রিগেট সাপ্লাইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমার যদি প্রাইস বাড়ে আউটপুট বেড়ে যাবে, প্রাইস যদি কমে আউটপুটও কমে যাবে। এটা হচ্ছে আমার এগ্রিগেট সাপ্লাইয়ের একটা কমন নেচার, অর্থাৎ তাদের মধ্যে একটা পজিটিভ রিলেশন শো করে, এই জন্য লেখাটি ছিল ঊর্ধ্বগামী। কিন্তু কোনো কারণে আমার যদি প্রাইস ইনকাম চেঞ্জ হচ্ছে বা আউটপুট চেঞ্জ হচ্ছে, বাট প্রাইস যদি ফিক্স থাকে, ফিক্সড অফ দ্য প্রাইস লেভেল, তখন এই রেখাটি হচ্ছে সমান্তরাল হবে। আবার বলছি, যদি কোনো কারণে আমার যদি ইনকাম চেঞ্জ বা আউটপুট চেঞ্জ হচ্ছে কিন্তু আমার প্রাইস লেভেল যদি আনচেঞ্জ থাকে বা স্থির থাকে, তখন আমার এগ্রিগেট সাপ্লাই রেখাটি হচ্ছে হরিজন্টাল এক্সিস হবে। তো এই ক্ষেত্রে যখন আমার এগ্রিগেট সাপ্লাইটি হচ্ছে এরকম একটি শেপের হয়, আমরা আগে ডিমান্ড কার্ভটা দিয়ে নিই। এগ্রিগেট ডিমান্ড কার্ভ, এগ্রিগেট ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ তারা ছেদ করেছে U1 বিন্দুতে, সেখানে আমার আউটপুট Y1 এবং প্রাইস হচ্ছে P1। এখন কন্ট্রাকশনারি মনিটারি পলিসি গ্রহণ করা হলো, যার ফলে আমার ডিমান্ডটা হচ্ছে কমে যাচ্ছে। ডিমান্ডটা যদি কমে যায়, ডিমান্ড কার্ভ প্যারালালি বাম দিকে শিফট করবেন, নতুন ডিমান্ড কার্ভ ED2, যার ফলে নতুন ইকুইলিব্রিয়াম E1 থেকে E2 তে স্থানান্তরিত হচ্ছে এবং যার ফলে আমার ইনকাম কমে যাচ্ছে। তোমরা দুইটা ছবি একটু কম্পেয়ার করলে দেখবে আগেও ইনকাম কমেছিল, এখন ইনকাম কমছে, বাট এই যে আমার প্রাইস লেভেল, আমি যদি সেকেন্ড লেভেলটাকে P2 বলি, আগের সমানে আমার প্রাইসটা হচ্ছে ফিক্স থাকছে, অর্থাৎ P1 সমান সমান P2 থাকছে, যার ফলে আমার এখানে ইনকামের চেঞ্জ হচ্ছে, ইনকাম কমে যাচ্ছে কিন্তু প্রাইস হচ্ছে আনচেঞ্জ থাকছে বা ফিক্সড হচ্ছে, যার ফলে মুদ্রাস্ফীতি এই যে কমার একটা টেন্ডেন্সি ছিল যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিলে মুদ্রাস্ফীতিটা কমে যাবে, সেই চিন্তা করে গভর্নমেন্ট যখন নিয়ে থাকে, কিন্তু অর্থবাজারে হয়তো এমন সিচুয়েশন বা পুরো অর্থনীতির মধ্যে এমন একটি সিচুয়েশন রয়েছে যে প্রাইসটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না, বাড়ছেও না কমছেও না, তখন মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল করা সম্ভব হবে না। এটাকে আমরা বলি হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে মুদ্রানীতির ব্যর্থতা বা অকার্যকরতা। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। আমি আরেকবার রিপিট করছি যে আমরা ভূমি অক্ষে আগের মতনই ইনকাম বা আউটপুট দিচ্ছি, ভার্টিক্যাল এক্সিস এর প্রাইস দিচ্ছি। আমার হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপে এগ্রিগেট ডিমান্ড কার্ভ, আর হরিজন্টাল এক্সিস এর প্যারালাল সেটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই কার্ভ। প্রথম ইকুইলিব্রিয়াম E1, যেখানে আউটপুট হচ্ছে Y1 প্লাস P1,
আমার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি গ্রহণের মাধ্যমে এগ্রিগেট ডিমান্ড কমে যাবে, যার ফলে এগ্রিগেট ডিমান্ড বাম থেকে ডান থেকে বাম দিকে আসছে, অর্থাৎ AD1 থেকে AD2 তে যাচ্ছে। কিন্তু এবং এই আসার ফলে কি হচ্ছে, আমার সাপ্লাইতে কোনো চেঞ্জ হচ্ছে না, আমার ইকুইলিব্রিয়াম E1 থেকে E2 তে যায়। এবং এখানে আসলে যেটা দেখা যাচ্ছে ইনকাম চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রাইসটা আসলে ফিক্স থাকছে। অর্থাৎ এই হরিজন্টাল এগ্রিগেট সাপ্লাই এর কারণে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইনকামটা কমে যাচ্ছে কিন্তু প্রাইসটা হচ্ছে ফিক্স থাকছে। অর্থাৎ আমার যদি অর্থনীতির মধ্যে ইনফ্লেশন যেটা বিদ্যমান ছিল সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা ফেল করে বা ব্যর্থ হয়ে যায়। এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মনিটারি পলিসি ব্যর্থতা বা অর্থবাজার অর্থনীতির ব্যর্থতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু বারবার দেখবে, আর যেহেতু এখানে গ্রাফিক্যাল অনেক বোঝার ব্যাপার আছে, ভিডিওগুলো তোমাদের একটু দেখতে হবে, বুঝতে হবে। আর তারপরে আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে এবং বইও পড়তে হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আবার অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য তোমরা দোয়া করবে। তোমাদেরকে আবার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।